আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইটস বিন আ লং যে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। আসলে আমার কিছু ব্যস্ততা বা কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি আসতে পারিনি। And I'm so sorry for that. But now I'm here and আশা করছি ইনশাল্লাহ এখন থেকে যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আবার আমি কন্টিনিউ করতে পারবো। তো আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আসলে অ্যাকচুয়াল টপিকে চলে যেতে চাচ্ছি। মাঝখানে অনেক স্টুডেন্টই আমাকে নক করেছিল যে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর ম্যাথটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করছে। অ্যাকচুয়ালি তারা কনফিউজড বলতে তারা ট্রাবল ফেস করছে যে কখন নগদ বাড়ে কখন নগদ কমে। অনেক সময় আমাদের আমরা নর্মালি যে সেন্সে চিন্তা করি সেই সেন্সে চিন্তা করলে আসলে অনেক সময় অপোজিটটা হয়ে যায়, অর্থাৎ আমি চিন্তা করি নগদ বাড়ছে বাট অ্যাকচুয়ালি দেখা যায় নগদ কমে গিয়েছে। তো এই ব্যাপারটার জন্য আমি আজকে জাস্ট ছোট্ট একটা ক্লাস নিব, সেটা হলো জাস্ট এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বা নগদ প্রবাহ বিবরণীর এই নগদ বাড়ে বা কমে, কেন বাড়ে বা কেন কমে বা কিভাবে আমি মনে রাখতে পারবো, এটা জাস্ট একটা ছোট্ট শর্টকাট নিয়ে ক্লাস নিব। আশা করি সবাই পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ক্লাসে দেখা হচ্ছে। ওয়েলকাম ওয়ান্স এগেইন। তো আমরা আমাদের আলোচনায় চলে এসেছি। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লেখা আছে। সো ফার্স্টে আমরা বলি, নাম থেকেই বোঝা যাচ্ছে নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ যে বিবরণী প্রতিষ্ঠানের নগদ প্রবাহ নিয়ে ডিল করে, বা আমি যদি ইংলিশে বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ দ্য স্টেটমেন্ট হুইচ ডিলস উইথ ক্যাশ ফ্লোজ অফ আ ফার্ম। অর্থাৎ এই যে নগদ প্রবাহ, এই নগদ টাকাটা আমার প্রতিষ্ঠানে আসতেও পারে আবার চলেও যেতে পারে। যদি আসে তাহলে আমরা সেটাকে বলি আন্তঃপ্রবাহ, বা ইংলিশে বলা হয় ক্যাশ ইনফ্লো। আর যদি আমার টাকাটা চলে যায় তাহলে আমি বলি হলো বহিঃপ্রবাহ, বা ইংলিশে যেটাকে বলা হয় ক্যাশ আউটফ্লো। এখন আমরা যদি নর্মালি চিন্তা করি যে টাকাটা আসা মানে কি, আমার টাকাটা বেড়েছে, অর্থাৎ যখন আন্তঃপ্রবাহ হবে তখন আমার নগদটা বৃদ্ধি পাবে। আর আউটফ্লো মানে হলো বহিঃপ্রবাহ, অর্থাৎ বহিঃপ্রবাহ মানে টাকাটা চলে গিয়েছে, যখন আমার টাকাটা চলে যাবে তখন আমার নগদটা কমে যাবে। সো এখন থেকে মাথায় থাকবে, যখনই আমি বলবো আন্তঃপ্রবাহ বা ইনফ্লো, আমাদের মাথায় কাজ করবে যে ক্যাশ উইল বি ইনক্রিজড বা নগদটা বাড়বে। আর যখন আমি বলবো বহিঃপ্রবাহ বা আউটফ্লো, আমাদের মাথায় কাজ করবে ক্যাশ উইল বি ডিক্রিজড বা কমবে। সো আন্তঃপ্রবাহ মানে অলওয়েজ প্লাস, বহিঃপ্রবাহ মানে অলওয়েজ মাইনাস। সো আমরা বিবরণীটা শিখার আগে একটা শর্টকাট নিয়ে এক্সপ্লেইন করব। এই শর্টকাটটা শিখতে পারলে আশা করি ইনশাআল্লাহ বিবরণীটা তোমাদের কাছে পানির মতো ইজি লাগবে। কারণ যখন আমি জানবো কোনটার কারণে নগদ বাড়ে কোনটার কারণে নগদ কমে, তখন জাস্ট আমি বিবরণীটার দিকে একটু মনোযোগ দিলেই দেখা যাবে আমার কাছে ইজি লাগবে, কারণ তখন আমি বুঝতে পারবো যে ওকে ফাইন, এই আইটেমটা আসছে, এই আইটেমটা এটা, সো এটার কারণে বাড়বে অথবা এটার কারণে কমবে। সো আমি চলে যাচ্ছি। আমি এটা স্টার্ট করব ফার্স্টে একটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে। আমরা ইকুয়েশনটা সবাই জানি, a ইকুয়াল টু এল প্লাস ওই। মোটামুটি বলা হয় যে অ্যাকাউন্টিং এ যখনই জন্ম নেওয়া হয়, মানে যখনই তোমরা ক্লাস 9 এ প্রথম স্টার্ট করেছো অ্যাকাউন্টিং শেখা, জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টিং এর এই ইকুয়েশনটা শিখতে হয়। ফাইন। সো a ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এখানে a বলতে কি বোঝায়? এখানে a বলতে বোঝায় অ্যাসেট, বা বাংলায় হলো সম্পদ। এল বলতে বোঝায় লায়াবিলিটি, বা বাংলায় হলো দায়। এবং ওই বলতে বোঝায়, আই এম সরি আমি ইংলিশ বাংলা মিক্স আপ করে ফেলছি। আচ্ছা, ওকে ফাইন। সো আমি বানানটাও ভুলে গেছি, মালিকানা সত্ত্ব মেবি এরকমই হবে। ইংলিশ হলো ওনার্স ইকুইটি। ওকে ফাইন, আমি আরেকবার বলছি। এ মানে হলো অ্যাসেট সম্পদ, এল মানে লায়াবিলিটি দায়, ওই মানে হলো ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই ইকুয়েশনটা মোটামুটি সবাই জানো। এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি তোমরা খেয়াল করো, এটা হলো আমাদের ইকুয়াল সাইন। তো এটা যদি ইকুয়াল সাইন হয় তার মানে এটা দুই পাশে দুইটা কাজ। এটা হলো আমার একটা পাশ,
ডান পাশ, এটা হলো আমার আরেকটা পাশ, বাঁ পাশ। তাহলে আমি যদি ইকুয়াল সাইনটাকে মাঝখানে রাখি, আমি এতটুকু জানতে পারলাম এটা হলো আমার ডান পাশ বা রাইট সাইড, এটা হলো আমার বাম পাশ বা লেফট সাইড। ওকে, এখন আমরা ট্রিকটা শিখাবো। সো এই ট্রিকটা আসলে যে কোনো ফ্যাক্ট এরকম না, বাট এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ শর্টকাট বা চোরাই পদ্ধতি বলতে পারো। এটা জাস্ট তোমাদের শিখার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি বলছি। নরমালি আমাদের দেখো দুইটা হাত, একটা হলো ডান হাত, একটা হলো বাঁ হাত। জাস্ট লুক এট ইওর হ্যান্ডস। যদি আমরা ডান হাতের দিকে তাকাই, তাহলে ডান হাত দেখলে আমাদের মনে হয় নরমালি আমরা ডান হাত দিয়ে কি কাজ করি। নরমালি ডান হাত বলতে আমরা খাবার দাবার খাই, এটা ডান হাত দিয়ে বোঝানো হয়। আচ্ছা, ডান দিয়ে তোমার মনে আসতে পারে যে ডান হাত দিয়ে তো দুনিয়ার কাজকর্ম করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা হাত দিয়েই কাজকর্ম করা যায়, বাট আমি আগেই বলেছি শর্টকাটটা মনে রাখার জন্য আমরা একটা জিনিস শিখব। সেটা হলো আমরা বাঁ হাতের দিকে আসি। বাঁ হাতটা দেখলেই ফার্স্টে কি মনে হয়? বাঁ হাত দিয়ে কি খাও? হ্যাঁ, অফ কোর্স নো। কারণ বাঁ হাত দেখলে আমাদের মনে হয় যে ওকে, এটা হলো ওয়াশরুমের জন্য বেস্ট। মানে ওয়াশরুমে গেলে আমাদের বাঁ হাতটার ইউটিলাইজেশন সবচেয়ে বেশি হয়। সো জাস্ট জিনিসটা ফানি হিসেবে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো যে বাঁ হাত মানে হলো ওয়াশরুম আর ডান হাত মানে হলো খাবার দাবারের কাজ। এখন বলো ওয়াশরুমের কাজটা কি পজিটিভ? ইয়ো, আমি জাস্ট নরমালি ধরে নিলাম যে ওয়াশরুমের কাজটা আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি না। সো আমরা ওয়াশরুমের কাজটাকে ধরে নিলাম নেগেটিভ, খাবার দাবারের কাজটাকে ধরে নিলাম পজিটিভ। তাহলে খাই আমরা কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। সো ডান মানে হইল পজিটিভ, বাঁ মানে হইল নেগেটিভ। সো আমরা এখান থেকে একটা কনক্লুশনে পৌঁছাইলাম যে এখন থেকে যখনই ডান হাতের দিকে তাকাবো আমার মাথায় কাজ করবে পজিটিভ, যখন বাঁ হাতের দিকে তাকাবো আমার মাথায় কাজ করবে নেগেটিভ। সো ডান মানে হলো পজিটিভ আর বাঁ মানে হলো নেগেটিভ। সো দেখো আমরা আমাদের শর্টকাটে চলে আসছি আল্লাহর রহমতে। আমরা যদি এখন আগের আগের জায়গা থেকে চিন্তা করি, এটা ছিল আমাদের ইকুয়াল সাইন। সো এটা যদি ইকুয়াল সাইন হয়, এটা ডান পাশ। সো ডান মানে কি আমরা জানি পজিটিভ, আর এটা বাঁ পাশ, বাঁ মানে আমরা জানি নেগেটিভ। সো আমাদের ইকুয়েশনের ডান পাশে কি ছিল? একটা ছিল লায়াবিলিটি, আরেকটা ছিল ওনার সিকিউরিটি। সো আমার ইকুয়েশনের ডান পাশের যে দুইটা উপাদান, এই দায় আর মালিকানা সত্ত্ব বা লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি, এদের সাথে আমার নগদের সম্পর্কটা হবে পজিটিভ। আর অ্যাসেট যেহেতু আমার বাঁ পাশে, আমরা জানি বাঁ হাত মানে হলো ওয়াশরুম, ওয়াশরুম মানে হলো নেগেটিভ। সো বাঁ পাশ বা এই অ্যাসেট বা এই সম্পদের সাথে আমাদের নগদের সম্পর্কটা হইল নেগেটিভ। দ্যাটস ইট। তুমি এই এতটুকু যদি জাস্ট আল্লাহ আল্লাহ করে মনে রাখতে পারো, আমি তোমাকে এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি ইনশাআল্লাহ যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রিপেয়ার করতে যাব, তখন দেখবে তোমার কাছে পানির মতো লাগবে। কারণ আমরা যে আইটেমটাই বসাবো, তোমার ফার্স্ট এর কাজ হবে জাস্ট চিন্তা করা, ইজ ইট অ্যান অ্যাসেট অর লায়াবিলিটি অর অ্যান ওনার সিকিউরিটি, অর্থাৎ এটা কোনটা। যদি এটা অ্যাসেট হয়, সাথে সাথে তোমার মাথায় কাজ করবে অ্যাসেট মানে বাম, বা মানে হলো ওয়াশরুম মানে হলো নেগেটিভ। আচ্ছা ওয়াশরুম বাদ দাও, এটা বারবার বলতে জানি কেমন লাগতেছে, আমি জাস্ট বলে দিই বা মানে নেগেটিভ। সো যখনই আমরা অ্যাসেট দেখব, অ্যাসেট মানে হলো বা, বা মানে হলো নেগেটিভ। সো অ্যাসেটের মানে যে কোনো সম্পদের সাথে নগদের সম্পর্কটা হলো নেগেটিভ, যে কোনো দায় বা মালিকানা সত্ত্বের সাথে নগদের সম্পর্কটা হলো পজিটিভ। আচ্ছা, আমি স্ক্রিনটা এখানে জাস্ট কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডস অথবা আরেকটু বেশি রাখলাম জাস্ট তোমাদের দেখার জন্য। কারণ আমি স্ক্রিনটা এখন মানে আমি এই লেখাগুলো মুছে ফেলবো। মুছে আমি অ্যাডিশনাল কিছু জিনিস লিখবো। সো যদি কারো এখান থেকে কোনো ইনফরমেশন নেয়া লাগে, একটু জাস্ট দেখে নাও বা একটু লিখে নাও। ওকে,
আমি তাহলে এখন ফার্স্টে অ্যাসেট নিয়ে কথা বলতেছি। আমি জাস্ট এই কর্নারে লিখছি অ্যাসেট বা সম্পদ। তো আমরা একটু আগে যা শিখেছি জাস্ট চিন্তা করো, অ্যাসেট বা সম্পদের সাথে নগদের সম্পর্কটা ছিল নেগেটিভ। নেগেটিভ মানে কি, এখন আমরা কনক্লুশনে পৌঁছাবো। যদি সম্পদ বা অ্যাসেট বাড়ে তাহলে আমাদের নগদটা কমবে, আর যদি সম্পদ বা অ্যাসেটটা কমে তাহলে আমাদের নগদটা বাড়বে। অর্থাৎ আমাদের নগদ প্রবাহ বিবরণীটা যখন আমরা প্রিপেয়ার করব তখন সব সময় দুইটা বছর দেয়া থাকে। দুইটা বছর বলতে ফর এক্সাম্পল 2019 2020, দুইটা বছর থেকে আমাদের দেখতে হবে নগদটা কি আসলে বাড়তেছে না নগদটা আসলে কমতেছে, বা 2 বছরের যে সম্পত্তি বা যে দায় বা যে মালিকানা সত্ত্বের আইটেমগুলা দেয়া থাকবে, আমাকে জাস্ট 2 বছরের ডিফারেন্স দেখে বের করতে হবে যে এই অ্যামাউন্টটা আসলে বাড়তেছে না কমতেছে। সো যখনই আমি দেখব কোনো সম্পত্তি বেড়ে গেছে, সাথে সাথে আমার মাথায় নক করবে সম্পত্তির সাথে সম্পর্কটা কি ছিল, নেগেটিভ। সম্পত্তির সাথে যেহেতু সম্পর্কটা নেগেটিভ, সো সম্পত্তি বাড়লে নগদটা উল্টা হয়ে যাবে, যেহেতু নেগেটিভ নগদটা কমে যাবে, আর সম্পত্তি কমলে নগদটা বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল বলতেছি। ধরো আমি দিয়ে দিলাম দেনাদার, বা যারা ইংলিশ ভার্সনে আমি বললাম অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, এখানে একটা সাল দিলাম 19, একটা সাল থাকলো 20। ফর এক্সাম্পল 19-এ ছিল 100, 20-তে হয়েছে 200। এখন আমরা যখন ডিফারেন্সটা বের করব, অবশ্যই আমরা বর্তমান সালটা থেকে আগের সালটা মাইনাস করব। তাহলে বর্তমানে আমার কত আছে 200, আমার আগে ছিল কত 100, তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি 100 বৃদ্ধি পাইছে। ওকে, তাহলে এখন আমরা আমাদের থিওরিতে আসি। সম্পদের সাথে সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল নেগেটিভ। যেহেতু নেগেটিভ, তার মানে আমরা জানি সম্পদ যদি বাড়ে আমাদের নগদ বা ক্যাশটা কমে যাবে। সো আমরা যখন নগদ প্রবাহ বিবরণীতে আইটেমটা বসাবো, আমরা তখন কি করব, নগদের অ্যামাউন্টটা মাইনাস করে দিব। সবাই কি ক্লিয়ার এতটুকু? তাহলে আমি আরেকবার সাম আপ করতেছি। অ্যাসেট বা সম্পদের সাথে আমাদের নগদের সম্পর্কটা বিপরীতমুখী বা নেগেটিভ। সুতরাং এটার কারণে আমার সম্পদ যখন বাড়বে, মানে সম্পদের যে কোনো আইটেম, এটা হতে পারে কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ, এটা হতে পারে ফিক্সড অ্যাসেট বা দীর্ঘমেয়াদী সম্পদ, সরি, যেটাই হোক না কেন, কোনো সম্পদের আইটেম বাড়া মানে আমাদের নগদ কমে যাবে, কোনো সম্পদের আইটেম কমা মানে আমাদের নগদটা বেড়ে যাবে। ওকে, এখন আমরা বাকি আইটেম দুইটা নিয়ে কথা বলছি। ওকে ফাইন, বাকি আইটেমগুলো আমাদের কি ছিল, একটা ছিল এল মানে লায়াবিলিটিস বা দায়, আরেকটা ছিল ওই বা মালিকানা সত্ত্ব। এখন মনে হয় বানানটা ঠিক আছে, আমি তখন আসলে বানানটা রিকল করতে পারিনি, সো সরি। সো এখন দেখো, তাহলে লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি, এদের সাথে আমি কি জানি, আমরা জানি এদের সাথে নগদের সম্পর্কটা হলো পজিটিভ। এটার মানে কি, আমি ডান পাশে চলে আসলাম। এটার মানে হলো লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি এরা যদি বাড়ে তাহলে আমাদের নগদ, সরি, এরা যদি বাড়ে তাহলে আমাদের নগদটাও বাড়বে, আর লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি যদি কমে আমাদের নগদটা কমবে। কেন? কারণ হলো আমরা জানি এদের মধ্যে সম্পর্কটা পজিটিভ, আর পজিটিভ মানে হলো একজন যেদিকে যায় আরেকজনও একই দিকে যায়। তাহলে লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি, দায় বা মালিকানা সত্ত্ব, এরা যদি বৃদ্ধি পায় নগদ বৃদ্ধি পাবে, এরা যদি হ্রাস পায় নগদ হ্রাস পাবে। ওকে, সো এখন আমরা সাম আপ করছি যে আমরা এতক্ষণ যা যা দেখলাম সেটার সামারি হলো আমাদের ইকুয়েশনটা কি ছিল, a ইকুয়াল টু
এল প্লাস ওই, যার মধ্যে আমরা জানি এ এর সাথে রিলেশনশিপটা নেগেটিভ। সো এ যদি বাড়ে আমাদের ক্যাশ কমবে, এ যদি কমে আমাদের ক্যাশটা বাড়বে। আর লায়াবিলিটি বা ওনার্স ইকুইটি এদের সাথে আমাদের সম্পর্কটা পজিটিভ, সুতরাং এরা যখন বাড়ে আমাদের ক্যাশটাও বাড়বে। লায়াবিলিটি বা ওনার্স ইকুইটি যখন কমে আমাদের ক্যাশটাও কমবে। সো বিবরণীটা আমি আজকের ক্লাসে দেখাবো না, কারণ হলো আমি যদি আজকের ক্লাসে দেখাই এটা অনেক বেশি কমপ্লিকেটেড মনে হবে তোমার কাছে। সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আমি নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি মাঝখানে একদিন বা 2 দিন গ্যাপ দিচ্ছি। এই একদিন বা 2 দিনে তোমাদের কাজটা হবে দুনিয়ার মধ্যে যত অ্যাসেট আছে, যত লায়াবিলিটি আছে, যত ওনার্স ইকুইটি আছে, এগুলা সামনে নিয়ে বসো। সামনে নিয়ে বসো বলতে একটা খাতায় নোট ডাউন করো। যেমন ফর এক্সাম্পল আমি আমি দেখাই একটা, যে আমি ধরো একটা হেডলাইন দিলাম অ্যাসেট। আমি অ্যাসেট দিয়ে কি কি অ্যাসেট দিব, ধরো আমি দিলাম দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল, ধরো আমি ইনভেন্টরি বাংলা মজুত পণ্য, ধরো আমি লিখলাম মজুত পণ্য ইনভেন্টরি, এগুলা হলো চলতি সম্পদ। এখন আমি আবার স্থায়ী সম্পদ নিচ্ছি, ধরো দালান কোঠা, বিল্ডিং, ধরো আমি এখানে আরেকটা নিলাম আসবাবপত্র, বা ইংলিশে হলো ফার্নিচার। সো এইভাবে তোমরা অ্যাসেট গুলাকে লিখে ফেলো একটা পেজে, পাশে আরেকটা জায়গায় লায়াবিলিটিস গুলা লিখে ফেলো, পাশে আরেকটা জায়গায় ওনার সিকিউরিটি লিখে ফেলো। তাহলে সুবিধা হলো যখনই আমি কোনো একটা আইটেম দেখব আমাকে আর খুব বেশি চিন্তা করতে হবে না, আমি আইটেমটা দেখলেই বুঝতে পারবো ফাইন এটা হলো অ্যাসেট। সো এটা বাড়লে আমার নগদ কমে যেহেতু সম্পর্কটা ঋণাত্মক, আর এরা কমলে আমার নগদ বাড়ে। আবার আমি একটা দায় মানে লায়াবিলিটি বা ওনার সিকিউরিটির একটা আইটেম নিলাম, সেই আইটেমটা দেখলে আমার মাথায় কাজ করবে ওকে ফাইন, এরা বাড়লে এদের সাথে যেহেতু পজিটিভ রিলেশন, সো এরা বাড়লে আমার নগদ বাড়বে, এরা কমলে আমার নগদ কমবে। আমি একদম ক্লাসের লাস্টের দিকে চলে আসছি। এখানে আমি এখন আরেকটা ট্রিক দেখাবো, সেটা হলো এই জিনিসটা অনেকের কাছেই কমপ্লেক্স মনে হয়। আহ, সেটা হলো আমাদের এই যে অগ্রিম আর বকেয়ার কনসেপ্টগুলা। অর্থাৎ আমাদের 4টা জিনিস আছে। একটা হলো অগ্রিম আয়, দেন অগ্রিম ব্যয়, দেন বকেয়া ব্যয়, বকেয়া আয়। ওকে, এই 4টা নিয়ে অনেক স্টুডেন্ট আমার এই স্বল্প সময়ের শিক্ষকতা জীবনে অনেক স্টুডেন্ট আমাকে এই কোয়েশ্চেনটা করে যে স্যার আমি কনফিউজড হয়ে যাই, অগ্রিম আয় আসলে কি সম্পদ না দায়, বকেয়া ব্যয় সম্পদ না দায়, এই একটা কনফিউশনে ভুগে। হ্যাঁ, আমরা লজিক্যালি চিন্তা করলে অবশ্যই সবকিছু ইজিয়ার, বাট অনেক সময় দেখা যায় আমাদের ব্রেইন লজিক্যালি চিন্তা করতে পারে না। আমাদের ব্রেইন অনেক সময় অনেক ছোটখাটো জিনিস দিয়ে মনে রাখতে চায়। সো এখানে আমি একটা কাজ করব যে অগ্রিম আয় কেন সম্পদ, অগ্রিম বা অগ্রিম ব্যয় কেন সম্পদ, এই জিনিসগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব না। আমি তোমাদের জাস্ট একটা শর্টকাট শিখিয়ে দিব যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয় কিভাবে তুমি বুঝতে পারবা যে কোনটা সম্পদ বা কোনটা দায়। দেখো শর্টকাটটা হলো অগ্রিম আয়ের প্রথম অ্যালফাবেটটা দেখো, অক্ষরটা হলো অ, আয়েরও প্রথম অ্যালফাবেটটা হলো অ। আবার বকেয়ার প্রথমটা কি ব, ব্যয়ের প্রথমটা কি ব। তার মানে আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখানে অ অ মানে দুইটা লেটার মিলে গেছে, এখানে ব ব দুইটা লেটার মিলে গেছে। তাহলে আমরা চড়াই পদ্ধতি এভাবে মনে রাখবো, দুইটা লেটার মিলে গেলে সেটা হলো আমার জন্য দায় বা লায়াবিলিটি। আর এখানে দেখো দুইটা উল্টা, উল্টা মানে একটা অ এর সাথে আসছে ব, অ্যালফাবেট মিলে নাই, আবার বয়ের সাথে আসছে অ, অ্যালফাবেট মিলে নাই। সো যদি অপোজিট হয় তাহলে আমরা মনে রাখবো সম্পদ বা অ্যাসেট। তাহলে আমি আরেকবার বলতেছি, অগ্রিম আয়
বকেয়া ব্যয়, এদের অ্যালফাবেট গুলা মিলে যাচ্ছে অ অ ব ব, এই জন্য আমরা এটাকে বলি দায়। তোমরা এভাবে শিখতে পারো অ অ ব ব দায়, আবার বলো অ অ ব ব দায়। আর অপোজিট যখন হয় অর্থাৎ অ ব ব অ, তখন হয়ে যায় সম্পদ। তাহলে সেম থাকলে দায়, অপোজিট হইলে সম্পদ। আচ্ছা, ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস, অগ্রিম আয়, বকেয়া ব্যয়, এই কনসেপ্টটা তোমাদের জন্য আমার শর্টকাট জানা নেই, আই এম সো সরি, বাট আই থিংক এইভাবে মনে রাখলে দেন যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে ফেলি তাহলে আমার মনে হয় ইজি হয়ে যায়। আহ, আমি আসলে কনফিউজড। আমি আমার মনে হয় তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ও অ অ ব ব, দেন এটা হলো দায়, আর অ ব ব অ অপোজিট, এটা হলো সম্পদ। দেন আমরা জাস্ট অগ্রিম আয়কে ইংলিশে বললাম, বকেয়া ব্যয়কে ইংলিশে বললাম, অগ্রিম ব্যয়কে ইংলিশে, বকেয়া আয়কে ইংলিশে, তাহলে আই থিংক আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই অ অ ব ব এগুলার ইংলিশ দিয়ে আলাদা করে বুঝাই দিতে হবে কিনা এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি বুঝাই দিতে হয় তাহলে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে এক্সপ্লেইন, মানে আমি এটা নিয়ে ফার্স্টে একটু কিছু আলোচনা করে দেন আমরা নগদ প্রবাহ বিবরণীতে চলে যাব। ওকে গাইজ, দ্যাটস ফর টুডে। আমরা আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমি নগদ প্রবাহ বিবরণীটা কিভাবে প্রিপেয়ার করতে হয় এবং বিবরণীতে কোন কোন আইটেম বসে এগুলা নিয়ে ডিসকাস করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও ভুলে যেও না, তোমাদের একটা কাজ আছে, সেটা হলো অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি গুলা ট্রেস আউট করবা, একটা একটা নোটপ্যাডে নোট করবা এবং এটাকে রিকল করবা, যাতে যখনই আমি কোনো একটা আইটেম দেই তোমার যাতে মাথায় কাজ করে যে এটা অ্যাসেট, ওকে ফাইন, নেগেটিভ রিলেশন, liability or owner's equity, okay fine, positive relation, and will take decision accordingly. So সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।